আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস করছে দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সমাজবিজ্ঞান চতুর্থ পত্র প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম ইন্ট্রোডাকশন, ভূমিকা, যেটা সোশ্যাল সাইকোলজি, সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞানের যেটা চতুর্থ পত্র, তোমাদের ইন্ট্রোডাকশন প্রথম অধ্যায় আমি গত ক্লাসে শুরু করেছিলাম। আবার আজকে আমি হাজির হয়েছি এই প্রথম অধ্যায় নিয়ে। এখানে যে টপিকগুলো আমি পড়াবো, এখন আমি ডিসকাস করছি যে সামাজিক মনোবিজ্ঞানের পরিধি বর্ণনা করো বা আলোচনা করো। সামাজিক মনোবিজ্ঞানের পরিধি। সামাজিক জীব হিসাবে সমাজ ছাড়া মানুষের জীবনকে কল্পনাও করা যায় না। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে সমাজ। সামাজিক পরিবেশে মেলামেশা, পারস্পরিক মিথস্ক্রিয়া এবং আদান প্রদানের মাধ্যমে মানুষের জীবনে নতুন পরিবেশের জন্ম নেয়। এর মাধ্যমে কি হয়, ব্যক্তি তার আচরণ দ্বারা সমাজের অন্যান্যদেরকে এবং প্রভাবিত করে। এভাবে সমাজে ব্যক্তির সাথে সমাজের সমাজ এবং গোষ্ঠীর সম্পর্ক একটা তৈরি হয়। তো প্রতিটি বিজ্ঞানের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। বিশাল বিজ্ঞান জগতে প্রতিটি বিজ্ঞানকে নির্ধারণ করতে একটা সীমা রয়েছে, কিন্তু এই সীমাটা কি স্থায়ী নয়। ধীরে ধীরে কি হয়, সীমাটা বর্ধিত হতে থাকে। তা আমরা সামাজিক মনোবিজ্ঞানের যে পরিধি বা পরিসরটা নিয়ে আমি আলোচনা করছি। সামাজিকীকরণ। সামাজিকীকরণ মানব শিশুর একটা শিক্ষণ প্রক্রিয়া। এক কথা, ব্যক্তির পুরো জীবন ব্যাপী এই প্রক্রিয়াটা কিন্তু ঘটে থাকে। এই সামাজিকীকরণ কিন্তু সামাজিক মনোবিজ্ঞানের একটি আলোচনার বিষয়। প্রতিটি মানব শিশু সমাজে জন্মগ্রহণ করে এবং বিভিন্ন মাধ্যমতে শিশুর কি হয়, সামাজিকীকরণ ঘটে। আর সামাজিকীকরণের মাধ্যমে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাই এই সামাজিকীকরণ সমাজ মনোবিজ্ঞান বা সামাজিক মনোবিজ্ঞানের পরিধির একটি অন্তর্ভুক্ত। তারপর সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সমাজে বসবাস করার মাধ্যমে ব্যক্তির সাথে ব্যক্তির একটা ইন্টারাকশন সৃষ্টি হয়। আর ব্যক্তির সাথে ব্যক্তির এই যে ইন্টারাকশনের ফলে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে সমাজ মনোবিজ্ঞান সামাজিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। গোষ্ঠীর আলোচনা। মানুষ একদিকে যেমন সামাজিক জীব হিসেবে থাকতে ভালোবাসে, অন্যদিকে মানুষ অনেক বেশি গোষ্ঠীপ্রিয়। গোষ্ঠী ছাড়া মানুষ নিজেকে কল্পনাও করে না, এবং এই গোষ্ঠী চেতনার মাধ্যমে গড়ে ওঠে একটা সামাজিক সংহতি। এই বিষয়টা কিন্তু সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য একটি বিষয়। এছাড়াও ব্যক্তিত্ব ও সংস্কৃতি। ব্যক্তিত্ব ও সংস্কৃতিও কিন্তু সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। ব্যক্তির ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক বিভিন্ন রূপ সমাজ মনোবিজ্ঞানের আলোচনা করা হয়। সামাজিক বংশগতি। বংশগতি ব্যক্তির মানসিকতার উপর কিন্তু প্রভাব বিস্তার করে। গোষ্ঠীর ন্যায় প্রতিটি মানুষ তার বংশের ধারা রক্ষার সবসময় সচেষ্ট থাকে। বংশের প্রতিটি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃতি। তাই মনোবিজ্ঞানীরা যে কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
যে সব করা যায় সে সবের অধ্যয়নও কিন্তু সমাজ মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। সামাজিক আচার আচরণ। সুষ্ঠুভাবে সমাজ জীবনে বেঁচে থাকার জন্য সমাজ তার প্রতিটি সদস্যের কাছ থেকে সবসময় কি করে? ভালো আচরণ কিন্তু প্রত্যাশা করে। এছাড়াও আচার ব্যবহার বা আচরণ সংক্রান্ত আলোচনার জন্য কিন্তু সমাজ মনোবিজ্ঞানের এগুলো মূল বিষয়। কিভাবে সামাজিক আচরণ তৈরি হচ্ছে, আচরণের ক্রিয়া প্রতিক্রিয়া প্রবৃত্তি, এই বিষয়গুলো সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। এই যে নেতৃত্ব ছাড়া সমাজ দেশ চলতে পারে না। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং নেতৃত্ব সম্পর্কে সমাজ মনোবিজ্ঞানের যে গবেষণা সেটা খুব গুরুত্বপূর্ণ। সামাজিক ব্যাধি। মানব সমাজে এমন কিছু প্রথা প্রচলিত রয়েছে, সেগুলো কি করে সবাই মেনে চলে, যেমন সকলকে মেনে চলতে হয়। বিভিন্ন সামাজিক ব্যাধি যেমন অস্বাভাবিক ব্যক্তিত্ব, কিশোর অপরাধ, গোষ্ঠী এবং সাম্প্রদায়িক দাঙ্গা, বর্ণ বৈষম্য, বদ্ধমূল ধারণা, বিভিন্ন হীনমন্যতা, কুসংস্কার, আক্রমণাত্মক বিভিন্ন আচরণ, এই বিষয়গুলো কিন্তু সামাজিক মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। সন্ত্রাস ও সহিংসতা। বর্তমান আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদ এবং সহিংসতা একটি আলোচিত বিষয়। সন্ত্রাসবাদ, সহিংসতা ব্যক্তির আচরণের সাথে জড়িত, তাই এই বিষয়গুলো সমাজ মনোবিজ্ঞানের অন্যতম একটি আলোচ্য বিষয়। এছাড়াও পারস্পরিক নির্ভরশীলতা, সামাজিক মনোভাব, সামাজিক আদর্শ, পারস্পরিক নির্ভরশীলতা। যেমন দেখা যাচ্ছে সমাজ জীবনে কোনো মানুষই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ব্যক্তি তার পরিবার, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্য কারো না কারো উপর নির্ভরশীল। ব্যক্তির যে সহযোগিতা, যে প্রতিযোগিতা, সামাজিক এবং দলীয় সংহতি, এই বিষয়গুলো কিন্তু পারস্পরিক নির্ভরশীলতার বিষয়। আর এই বিষয়গুলো সমাজ মনোবিজ্ঞান আলোচনা করে। সামাজিক মনোভাব, যে ব্যক্তির মধ্যে মনোভাবের উৎপত্তি, মনোভাবের বিকাশ বিস্তার, মনোভাবের পরিবর্তন, পূর্ব সংস্কার, মনোভাবের গতিশীলতা, মনস্তাত্ত্বিক যে উপাদান, জনমত, এগুলো কিন্তু সমাজ মনোবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। এছাড়া সামাজিক আদর্শ এবং যেটা সহানুভূতিতা, সমাজে বসবাস করতে গিয়ে কিন্তু মানুষ এগুলো অর্জন করে। সামাজিক আদর্শ এবং সহানুভূতিতা এবং সামাজিক আদর্শ বিভিন্ন বিষয়ে ব্যক্তির আচার আচরণ কিন্তু নির্ধারণ করে। অনেক সময় কারো চাপে পড়েও সহানুভূতিতা তৈরি হয়, যেখানে তার তৈরি হোক না কেন। সমাজ মনোবিজ্ঞানের কিন্তু আলোচনার বিষয়গুলো সামাজিক আদর্শ, সামাজিক মনোভাব ইত্যাদি। তাহলে সামাজিক মনোবিজ্ঞান বা সমাজ মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু এগুলো। সমাজের মানুষের আচার আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা হলো সমাজ মনোবিজ্ঞান। আধুনিক যুগে মানুষের জীবন যতই জটিল হচ্ছে, সমাজ মনোবিজ্ঞানের পরিধি দিন দিন কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সমাজ মনোবিজ্ঞানের কল্যাণে সমাজ থেকে যাবতীয় কি অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং সামাজিক ব্যাধিকে দূরে ঠেলে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে কিন্তু সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা
সম্ভব। এখন আমরা আরেকটি টপিক ডিসকাস করব যে মনোবিজ্ঞানের সাথে সমাজ মনোবিজ্ঞানের সম্পর্ক। সমাজ মনোবিজ্ঞান সামাজিক আচরণ সম্পর্কে অধ্যয়ন করে, আর মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের একটি শাখা বিজ্ঞান হিসেবে এই সমাজ মনোবিজ্ঞান কিন্তু বর্তমানে আত্মপ্রকাশ করেছে। মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান উভয়ের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ। এই দুইটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, মানুষের আচরণ এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া। যেহেতু উভয়ের আলোচ্য বিষয় এক, তাই তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক, একটা স্বাভাবিক সম্পর্ক থাকা, মানে একটা সম্পর্ক থাকা স্বাভাবিক। তা মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক, সেটা এই সম্পর্কটা অত্যন্ত গভীর। যদি আমরা মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের সাদৃশ্যের কথা বলি, বিষয়বস্তুগত সাদৃশ্য। দুইটারই বিষয়বস্তুগত একটা সাদৃশ্য রয়েছে। মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান উভয়ের বিষয়বস্তু হলো মানুষ, মানুষের আচরণ, ব্যবহার, দৃষ্টিভঙ্গি, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা। এদিক থেকে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। আগে আমরা পয়েন্টগুলো লিখে নেই, তারপর ডিসকাস করছি। আর আলোচ্য বিষয় সাদৃশ্যটা হচ্ছে যে মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ এবং অন্যান্য সকল প্রাণীর আচরণ পর্যালোচনা করা। অন্যদিকে সমাজ মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় একই, মানুষ। অর্থাৎ উভয়ের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ, তাই পরস্পরের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। আর লক্ষ্য আর উদ্দেশ্য যদি আমরা বলি, দেখা যাচ্ছে সমাজ মনোবিজ্ঞানের লক্ষ্য হলো ব্যক্তির সামাজিক আচরণ সম্পর্কে সার্বিক নির্দেশনা প্রতিষ্ঠা করা। এজন্য সামাজিক প্রেষণা, সামাজিক প্রত্যক্ষণ, সামাজিক শিক্ষণ এগুলো পরীক্ষা করে দেখা হয়। মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান উভয়ই সামাজিক জীব হিসেবে ব্যক্তির সার্বিক কল্যাণ সাধনে সবসময় তৎপর থাকে। আর বিজ্ঞান ভিত্তিক একটা সম্পর্ক, একটা সাদৃশ্য আমরা লক্ষ্য করি যে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান উভয় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ এবং মানুষের সাথে জড়িত অন্যান্য প্রক্রিয়া নিয়ে বৈজ্ঞানিক একটা পর্যালোচনা করে। এজন্য এই বিজ্ঞান দুটি কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে তথ্য উদ্ঘাটন করে। আর তত্ত্বগত একটা সম্পর্ক রয়েছে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান মানুষ এবং মানুষের কার্যাবলী আলোচনা, গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে এবং এই উপযুক্ত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে তার তত্ত্বে উন্নতি করে। এদিক থেকেও মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে পরস্পর গভীর একটা সম্পর্ক বা সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা দেখলাম যে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে সাদৃশ্যগুলো কি। অপরপক্ষে যদি আলোচনা করি যে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো কি। পরিবেশগত পার্থক্য, আগে পয়েন্টগুলো আমরা লিখি। আচরণগত পার্থক্য,
ওকে, বললাম যে পরিবেশগত পার্থক্যটা হচ্ছে মনোবিজ্ঞান মূলত মানুষ এবং অন্যান্য প্রাণী নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞানটা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণী নিয়ে আলোচনা করে। এজন্য সাধারণ মনোবিজ্ঞানে সামাজিক পরিবেশের গুরুত্ব বা তাৎপর্যটা কিন্তু তুলনামূলক কম, কিন্তু সমাজ মনোবিজ্ঞান সামাজিক জীব হিসেবে মানুষ এবং তার পরিবেশ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করে, পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তাই দেখা যায় সামাজিক পরিবেশগত দিক থেকে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে একটা বৈসাদৃশ্য থেকেই যায়। আবার আচরণগত পার্থক্যতে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যক্তি একান্তই একটা মানে সমাজ মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যক্তি হচ্ছে একান্তই একটা সামাজিক জীব। এজন্য দেখা যাচ্ছে তার ক্রিয়া প্রতিক্রিয়া সমাজ প্রভাবিত এবং নিয়ন্ত্রণ। তাই ব্যক্তির আচরণ পাঠে সমাজের প্রেক্ষাপটকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যক্তি সংবেদনশীল প্রাণী। ব্যক্তি তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে তার আশপাশের উদ্দীপকের বস্তুকে ব্যাখ্যা করে, যার মাধ্যমে ব্যক্তির আচরণ প্রকাশ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আচরণগত একটা পার্থক্য রয়ে গেছে। আবার শিক্ষাগত বৈসাদৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই যে সমাজ মনোবিজ্ঞানের দৃষ্টিতে শিক্ষাগত পার্থক্য, সমাজ মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যক্তি তার সামাজিক পরিবেশে শিক্ষা লাভ করে, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যক্তির দৈহিক এবং মানসিক দক্ষতার দ্বারা শিক্ষা লাভ করে। সমাজ মনোবিজ্ঞানে বিশ্বাস করা হয় যে ব্যক্তি সমাজবদ্ধভাবে বসবাসের জন্যই অন্যের আচরণকে অনুসরণের মাধ্যমে তার শিক্ষা অর্জন করে, কিন্তু অপরপক্ষে মনোবিজ্ঞান বলে যে এটাকে গুরুত্বহীন মনে না করলেও দেখা যাচ্ছে মনে করা হয় ব্যক্তির ইচ্ছা এবং মানসিক প্রক্রিয়ার মাধ্যমে তার শিক্ষা অর্জন হয়। আবার গবেষণাগত একটা পার্থক্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানে। গবেষণা দেখা যাচ্ছে সমাজ মনোবিজ্ঞানীগণ ব্যক্তির আচরণ, সামাজিক উপাদান এগুলো বিশ্লেষণ করেন এবং ব্যক্তিকে কোনো যান্ত্রিক গবেষণাগারে নয় বরং সামাজিক পরিবেশে গবেষণার মাধ্যমে পর্যবেক্ষণ করে। অপরদিকে দেখা যাচ্ছে মনোবিজ্ঞানীরা ব্যক্তির আচরণ গবেষণাগারে বিশ্লেষণ করে। গবেষণাগত একটা পার্থক্য রয়েছে। আর প্রধান আলোচ্য বিষয়ে একটা পার্থক্য রয়েছে যে সমাজ মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো সামাজিক পরিবেশে এবং এই সামাজিক পরিবেশে ব্যক্তির আচরণ, কিন্তু সাধারণভাবে মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো ব্যক্তির মনের বিজ্ঞানসম্মত আলোচনা। তাহলে দেখা যাচ্ছে মানে সাধারণভাবে মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলো মূলত দৃষ্টিগত। মূলত এই বিজ্ঞান দুটির মধ্যে তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক কাঠামোগত কোনো পার্থক্য নেই। এই জন্য অনেক মনোবিজ্ঞানী সমাজ মনোবিজ্ঞানকে স্বীকার করতে রাজি না। তারা মনে করেন যে মনোবিজ্ঞান হচ্ছে একটাই, শুধু আলোচনার পার্থক্য বিদ্যমান। তাই বলা যায় যে উভয়ের মধ্যে পার্থক্য থাকলেও তারা পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। আরো তোমাদের এরকম কোশ্চেন থাকবে যে মনোবিজ্ঞানের সাথে সমাজ মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক, মানে বিভিন্ন হলো সামাজিক বিজ্ঞানগুলো সম্পর্ক থাকবে, যেমন সমাজ মনোবিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক, এটা আমরা একটু ডিসকাস করি। আবার থাকবে যে মনোবিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক। যেহেতু সমাজ, এটা একটু আমরা ডিসকাস করি যে মনোবিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের যে সম্পর্ক, যে সমাজ মনোবিজ্ঞান হলো সমাজস্থ মানুষের মন এবং মানসিক প্রতিক্রিয়া সম্পর্কিত বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান ও সমাজ মনোবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের দুটি শাখা বিজ্ঞান হিসেবে আমরা পরিচিত। এছাড়া বিভিন্ন দিক দিয়ে বিজ্ঞান দুটির মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। সমাজ বিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। সাদৃশ্যগুলো যদি আমরা ডিসকাস করি তাহলে দেখতে পাই যে সমাজ বিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞানের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই গভীর আচরণ, উপলব্ধি, অনুভূতি, মনোভাব, জ্ঞান, প্রবৃত্তি, মানসিক বিষয় মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। অন্যদিকে সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো সমাজের মানুষ। সুতরাং সমাজ বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের
মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই নির্ভরশীলতা, পারস্পরিক নির্ভরশীলতা, যে মনোবিজ্ঞানের উপর সমাজবিজ্ঞান নির্ভরশীল, আবার সমাজবিজ্ঞানের উপর মনোবিজ্ঞান নির্ভরশীল। কিরকম? যে মানুষের মনোবিজ্ঞানের উপর সমাজবিজ্ঞান কিভাবে নির্ভরশীল? যে মানুষের আবেগ, উচ্ছ্বাস, অভিপ্রায়, জ্ঞান, মানসিক প্রক্রিয়া, এগুলো কি মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। অন্যদিকে মানুষের চারিত্রিক বিষয় বাদ দিয়ে সমাজবিজ্ঞান আলোচনা অর্থহীন। তাই দেখা যায় সমাজবিজ্ঞান মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল, আবার মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। কিরকম? যে সমাজবিজ্ঞানকে কেন্দ্র করে কিন্তু সমাজ মনোবিজ্ঞানের উৎপত্তি। সমাজবিজ্ঞানের উপর মনোবিজ্ঞানের নির্ভরশীলতা সেজন্য অবশ্যই রয়েছে, কারণ ব্যক্তির মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানীদের প্রকাশিত তত্ত্বের উপর নির্ভর করে। আবার দেখা যাচ্ছে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটোই কিন্তু সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। সমাজবিজ্ঞান গোষ্ঠীকে নিয়ে এবং সমাজ মনোবিজ্ঞান ব্যক্তিকে নিয়ে আলোচনা করলেও দেখা যাচ্ছে উভয়ই কিন্তু সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত। ব্যক্তি এবং সমাজ সংক্রান্ত আলোচনা, এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তি এবং সমাজ দুইটি কিন্তু অবিচ্ছেদ্য। সমাজে ব্যক্তি বসবাস করবে, সমাজ ছাড়া যেমন ব্যক্তি হয় না, ব্যক্তিও তেমন সমাজে বসবাস করে। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সমাজের অন্তর্ভুক্ত। কাজে সেই সমাজের কাঠামো, গঠন প্রকৃতি, সংগঠন, সংস্কৃতি ইত্যাদি পরিচয় নিতে না পারলে সামাজিক আচরণ ব্যাখ্যা দেওয়া কখনোই সম্ভব নয়। সমাজবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান একসাথে ব্যক্তি ও সমাজ নিয়ে আলোচনা করে। এই গেল সাদৃশ্য। আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এগুলোর মধ্যে সাদৃশ্য থাকা সত্ত্বেও কিছু বৈসাদৃশ্য রয়েছে, যেমন দৃষ্টিভঙ্গিগত বৈসাদৃশ্য। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। সমাজবিজ্ঞানীগণ সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কি করে? মানব সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। কিন্তু মনোবিজ্ঞানীগণ মনস্তাত্ত্বিক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কেবল মানসিক গঠন বিন্যাস বিশ্লেষণ করেন। তাই কি দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গিগত দিক দিয়ে পরস্পরের মধ্যে একটা বৈসাদৃশ্য রয়েছে। আলোচ্য বিষয়গত পার্থক্য। আগে পয়েন্টগুলো লিখি, তারপর ডিসকাস করছি। পরিধিগত পার্থক্য। প্রকৃতিগত পার্থক্য। আলোচ্য বিষয়গত পার্থক্যটা, যে আলোচ্য বিষয় হিসেবে সমাজ মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য থাকলেও বাস্তবিক পক্ষে এর মানে সাবজেক্ট দুটি ভিন্ন ধারার বিষয় নিয়ে আলোচনা করে। ব্যক্তিকে নিয়ে মনোবিজ্ঞান তার আলোচনা করেছে, কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনার বিষয় হলো সমগ্র সমাজ। আর পরিধিগত পার্থক্য দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের পরিধি, পরিসর, বিস্তৃতি কিন্তু অত্যন্ত ব্যাপক। কারণ হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের এমন কোনো দিক নয় যে দিক নেই যে আলোচনা করে না। অন্যদিকে দেখা যাচ্ছে মনোবিজ্ঞানের পরিধিটা কিন্তু ক্ষুদ্র, সেখানে ব্যক্তিকে নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান। এগুলো গবেষণা, ব্যক্তিকে নিয়ে গবেষণা বিশ্লেষণ ব্যাখ্যা করে। তাহলে দেখা যাচ্ছে পরিধিগত দিক থেকে একটি বৈসাদৃশ্য রয়েছে। আর প্রকৃতিগত পার্থক্যতে দেখা যাচ্ছে সমাজ মনোবিজ্ঞান ব্যক্তি মানুষের গঠন বিন্যাস, ব্যক্তি মানুষের চিন্তা চেতনার এবং মানুষের আচরণের প্রকৃতির সামাজিক সম্পর্কের মাধ্যমে প্রকাশিত। অন্যদিকে সমাজবিজ্ঞানের মূল উপজীব্য বিষয় হলো মানে অনেক এবং বিভিন্ন সামাজিক সম্পর্ক। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতিগত একটা পার্থক্য, বৈসাদৃশ্য বিদ্যমান মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে। আবার বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে, যে মানুষের আচরণ এবং তার মানসিক প্রক্রিয়া আলোচনার ক্ষেত্রে
মনোবিজ্ঞানীগণ জোর দেন বিষয়বস্তুগত কারণ সমূহের উপর, কিন্তু সমাজবিজ্ঞানীগণ বিষয়গত কারণের উপর গুরুত্ব আরোপ করেন। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো মানুষ, কিন্তু সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সমগ্র সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো। অর্থাৎ সমাজ মনোবিজ্ঞান ক্ষুদ্র পরিসরে আলোচনা করে, কিন্তু বিস্তৃত বিষয়গুলি নিয়ে সমাজ বিজ্ঞান সমাজের বিষয়গুলি আলোচনা করে। সমাজের এমন কোনো বিষয় নয় যে সমাজ বিজ্ঞান আলোচনা করে না। তাহলে সমাজ মনোবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু বাস্তবে পরস্পরের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই উভয় সামাজিক বিজ্ঞান তাদের নিজ নিজ বিষয়গুলি আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে মানুষের জ্ঞানের মাত্রাকে কি করেছে? সমৃদ্ধ করেছে। আবার পরস্পরের আলোচনার জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। কাজেই এই সামাজিক বিজ্ঞান দুটির মধ্যে যে গভীর সম্পর্ক বিদ্যমান তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আলোচনার বিষয়বস্তু সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতি সমূহ। সমাজ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজ মনোবিজ্ঞানকে একটি স্থায়ী এবং বিজ্ঞানসম্মত বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে সমাজ মনোবিজ্ঞানীরা সব রকম প্রচেষ্টাই কিন্তু করে থাকেন। এজন্য বিভিন্ন সমাজ মনোবিজ্ঞানী তাদের গবেষণা কাজে বিভিন্ন পদ্ধতি কিন্তু ব্যবহার করে থাকে। যে পদ্ধতিগুলো ব্যবহার করেন সমাজ মনোবিজ্ঞানীরা, তার সেই পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, সামাজিক জরিপ পদ্ধতি, ঘটনা অনুধান পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি। এছাড়াও আরো একটি পদ্ধতির কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ক্ষেত্র অনুসন্ধান পদ্ধতি। তাহলে দেখা যাচ্ছে সমাজ বিজ্ঞানে ব্যবহৃত যে পদ্ধতি সমূহ সমাজ বিজ্ঞানীরা ইউজ করেন সেগুলো হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, সামাজিক জরিপ পদ্ধতি, ঘটনা অনুধান পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, ক্ষেত্র অনুসন্ধান পদ্ধতি ইত্যাদি। তাহলে সমাজ মনোবিজ্ঞানের গবেষণার জন্য একাধিক পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়। তথ্য সংগ্রহে যে এই পদ্ধতিগুলো মনোবিজ্ঞানকে একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, কারণ প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতিতে যেসব নিয়ম অনুসরণ করা হয় তার প্রায় সব নিয়মগুলো সমাজ বিজ্ঞান মেনে চলে। এসব পদ্ধতি ঘটনা বা বিষয়বস্তু অনুযায়ী সুবিধা মতো গবেষক যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে তার গবেষণা কাজ পরিচালনা করে থাকে।
তো শিক্ষার্থীরা, এই যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো আমরা একটু সংক্ষেপে ডিসকাস করি, সংক্ষেপে। কারণ এই যে অন্তর্দর্শন পদ্ধতি, এটা হচ্ছে যে অন্তর্দর্শনের মাধ্যমে প্রত্যেক মানুষ তার নিজের মানসিক জগতে কি ঘটছে তার সোজাসুজি জানতে পারে, এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভের জন্য যখন ব্যক্তি নিজের মানসিক প্রক্রিয়াকে জানে এবং তার ভাষায় অন্য কারো কাছে তা হুবহু ব্যক্ত করে, তাকে সেটা বলে অন্তর্দর্শন পদ্ধতি। আর পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির পরে যে পদ্ধতি বহুলাংশে প্রসারিত, তার পর্যবেক্ষণ পদ্ধতি। অর্থাৎ এই পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এমন একটি অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ কোনো হলো মানে ঘটনার জন্য নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয়, সেটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি। আর পরীক্ষণ পদ্ধতিটা হচ্ছে মনোবিজ্ঞানে ব্যবহৃত একটা পদ্ধতি, গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতিটা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে কেউ দুটি চলকের মধ্যকার সম্পর্ক নির্ণয়ের জন্য একটির মধ্যে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে দেখেন অন্যটির মধ্যে এর কোনো প্রভাব পড়ে কিনা, এটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। আর চিকিৎসা পদ্ধতি হচ্ছে, এটা মনোবিজ্ঞানে ব্যবহার করা হয়। চিকিৎসামূলক এই পদ্ধতির সাহায্যে ব্যক্তির সামাজিক ব্যাধির কারণ, সামাজিক ব্যাধির কারণ এবং স্বরূপ হিসেবে জানা যাবে, একই সাথে তার ব্যক্তির প্রতিকারের ব্যবস্থা করা সম্ভব। আর পরিসংখ্যান পদ্ধতিটা হচ্ছে যে সংগৃহীত তথ্যগুলো প্রক্রিয়াজাত করতে সাহায্য করে এবং তথ্যের বিশ্লেষণ করতে সাহায্য করে এই পরিসংখ্যান পদ্ধতি। প্রাপ্ত তথ্য বিশ্লেষণের জন্য গড়, মধ্যমা, প্রসারক, আদর্শ বিচ্যুতি, গড় বিচ্যুতি, শতমিক বিন্দু, শতমিক ক্রম প্রভৃতি কিন্তু পরিসংখ্যানিক পরিমাপ কিন্তু ব্যবহার করা হয় এই পরিসংখ্যান পদ্ধতিতে। আর সামাজিক জরিপ পদ্ধতি একটি জনপ্রিয় পদ্ধতি, মানে যে এই কৌশলে তথ্য উদ্ঘাটনমূলক, ব্যাখ্যামূলক এবং পরীক্ষামূলক তথ্য সংগ্রহ করা যায়, এবং এই পদ্ধতিতে অংশগ্রহণকারীদের পরিচয়, সম্পদ, চাহিদার ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে গঠনমূলক কর্মসূচি গ্রহণ এবং মূল্যায়ন করা যায়। জরিপ পদ্ধতির জন্য মৌখিক বা লিখিত প্রশ্নপত্র কিন্তু ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, বাকি যে হচ্ছে পদ্ধতিগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো ডিসকাস করব। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।